হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে নতুন যে এনসিইআরটি পাবলিশড হয়েছে, ঠিক আছে, এই নতুন এনসিইআরটি এর পয়েন্ট টু বি নোটেড। এই নতুন এনসিইআরটি এর যে সিক্সথ চ্যাপ্টার, ঠিক আছে, এনসিইআরটি নতুন এনসিইআরটি অফ 2026, এই নতুন এনসিইআরটি 2026-এর যে সিক্সথ চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি তোমাদের ফুল পড়াবো এবং ফ্রিতেই পড়াবো, প্রথম কথা। এবার চ্যাপ্টারটা কীভাবে পড়াবো, আর পেডেও ঠিক এইভাবে আমাদের পড়ানো হচ্ছে, কিন্তু আরও ডিটেলসে, সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। সেটা হচ্ছে যে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। এটা আগে এইটার যে নাম ছিল সেটা হচ্ছে গতির সূত্রাবলী, ঠিক আছে, কিন্তু তোমরা খালি এটা ভাববে না যে নামে পরিবর্তন হয়েছে, গতির সূত্রাবলী, ঠিক আছে। আমি অনেক কিছু ডিটেলস আজকে বলবো, ঠিক আছে, অন্য চ্যানেলাও তারাও তাদের মতো করে বলছে, কিন্তু আমি যে ডিটেলসটা বলবো সেটা আমি এক্সপেক্ট করবো তারা বলেনি। তার কারণ আছে, ঠিক আছে, কারণ আছে। কারণ আমি তো আজকে থেকে পড়াচ্ছি না, 2017 সাল থেকে পড়াচ্ছি, সো ইটস ম্যাটার্স। তো এই যে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন, অর্থাৎ গতি সূত্রাবলী, যেটা আগের তোমাদের আমি এনসিইআরটি পুরনো এনসিইআরটির পেজটা তোমাদের দেখাই যে কোনটার পার্টটা তোমরা এখানে পাবে। দেখতে পাচ্ছ এই যে তোমাদের চ্যাপ্টার রয়েছে না, বল ও গতির সূত্রাবলী, এই যে চ্যাপ্টার রয়েছে, এই যে বল ও গতির সূত্রাবলী, যেটা আগে 9 নম্বর চ্যাপ্টার ছিল তোমাদের ওল্ড এনসিইআরটি, দিস ইজ ওল্ড এনসিইআরটি। ওল্ড এনসিইআরটির যে 9 নম্বর চ্যাপ্টার ছিল ওল্ড এনসিইআরটি, ঠিক আছে, সেটারই তোমরা দেখতে পাচ্ছ যে ওল্ড এনসিইআরটিতে তোমাদের বল ও গতি সূত্রাবলী, এটা 9 নম্বর চ্যাপ্টার ছিল, সেটাই তোমাদের এখানে দেওয়া হয়েছে যে হাউ মোশন, এই যে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। মোশনকে কী করে, অর্থাৎ গতিকে কি করে বল প্রভাবিত করে, গতিকে বল প্রভাবিত করে কিভাবে প্রভাবিত করে, ঠিক আছে, কিভাবে প্রভাবিত করে, এই চ্যাপ্টারটা তোমাদের দেওয়া হয়েছে। এবার ঘটনা হচ্ছে অনেকে কি করছে, এনসিইআরটি ডাইরেক্ট বাংলা কপি বার করছে। ঘটনা হচ্ছে এনসিইআরটি যদি জানতে পারে তাহলে প্রথম কথা তো কপিরাইট ফেলে দেবে, কারণ এনসিইআরটির কোনো বই, তোমরা আগেরবার মনে করে দেখো, ত্রিপুরা বোর্ডের বাংলা বই ছাড়া আর কোনো বই বাজারেই ছিল না যেটা এনসিইআরটিকে হুবহু কপি করে বার করেছিল। বার কি করতে পারে না? বার করতে অবশ্যই পারে, কিন্তু করতে পারেনি কেন? কারণ কপিরাইট আসে, ঠিক আছে। তো যারা করছে তারা পরে ভুগবে, সেটা অন্য কথা। কিন্তু এখন তোমরা এবং এর দেখবে যে অনেক কী করছে, মানে ইভেন হিন্দি বাংলা অনেক চ্যানেলই আছে যারা করবে আস্তে আস্তে, তারা কী করবে, তারা বার করবে এবং সেটাকে বিক্রি করার জন্য স্টুডেন্টদেরকে বারবার বলবে। তো আমি যেটা করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এক তো আমি কিছু চ্যাপ্টার এখানে আছে, যেমন তোমাদের হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন, যেমন তোমাদের অ্যাকচুয়ালি মোশন যেটা, ঠিক আছে, এই যে ডেসক্রাইবিং মোশন অ্যারাউন্ড আস, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো হচ্ছে টাফ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোকে আমি তোমাদের ফ্রিতে এখানে করিয়ে দেবো, ঠিক আছে, এবং মানে ডিটেলস করাবো, ওরকম ওপর নয়, ঠিক আছে, ডিটেলস করাবো। এবং তোমাদের একটা কথা আমি ভালো করে বলি, তোমরা তো অনেক চ্যানেলে ভিডিও দেখে নিয়েছো, ইয়েস আমার ভিডিও একটু দেরিতে আসে, বাট আমার ভিডিও জবরদস্ত আসে। তো ব্যাপার হচ্ছে এটা। এবং এই যে সেল, দেখো একটা কথা বলি, মনে রাখবে অলওয়েজ যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এরা কোনো দিনই রেলে লাইন বাই লাইন পড়তো না। এটা গেল প্রথম কথা, কনসেপচুয়াল পড়তো, ঠিক আছে, এটা গেল প্রথম কথা। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট কোনো দিনই, যদি তুমি বিগত 2022-এরও দেখো তাও তুমি দেখবে 2022-এও কিন্তু লাইন বাই লাইন পড়েনি, কনসেপচুয়াল পড়েছে। তোমরা বলবে স্যার কনভেক্স লেন্স শব্দটা তো ছিল, বাবা টার্ম তো সবসময়ের জন্য থাকবে। তুমি বাড়িতে কী খেয়েছো, তুমি বলবে ভাই আমি ডাল ভাত খেয়েছি। অনেকে বলবে তুমি কী খেয়েছো, প্রথমে আমি ডাল দিয়ে মাখলাম, তারপর আমি ভাতটা সরিয়ে রাখলাম যাতে সেখানে পাঁপড় দেওয়া যায়। অর্থাৎ দুজন দুভাবে প্রকাশ করছে, কিন্তু ডাল ভাত এই শব্দ দুটো দুজনেরই ব্যাখ্যাতে থাকবে। টার্ম থাকা মানে লাইন থাকা নয়, এইটা মাথায় ঢোকাও, ঠিক আছে। কনসেপ্টচুয়াল তোমাকে পড়তে হবে ফিজিক্স আর কেমিস্ট্রি। আর এবারে যে বই করেছে, পয়েন্ট টু বি নোটেড, এবারে যে বই করেছে নাইনের বই 10-এর বইয়ের থেকে টাফ হয়ে গেছে। তার কারণ এরা কি করছে, এনসিইআরটি কি করছে বা সিবিএসসি বোর্ড কি করছে, 9-10 থেকেই বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে এমনভাবে প্রিপারেশান নেওয়াচ্ছে যাতে তারা 11-12 গিয়ে কোনো সমস্যা বোধ না করে। তো 9-এর সিলেবাস টোটালি ম্যাচ খায় 11-12-এর সিলেবাসের সাথে। মানে 11-12-এ যেরকম এক্সপেরিমেন্টাল ফরম্যাটে দেওয়া ছিল, আগের বইতে কী ছিল, এক্সপেরিমেন্ট কম ছিল, তথ্য ভিত্তিক পড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখবে সঙ্গে সঙ্গে নিউটনের এই যে বল গতিসূত্রের ব্যাপারে দেখবে কিছুটা আলোচনা করার পরই গতিসূত্র এসে গেছে। এখানে 7-8টা পেজ রয়েছে নিউটনের গতিসূত্রের আগে, নিউটনের গতিসূত্র আসার আগে 5-6টা মিনিমাম 5-6টা পেজ তোমাদের রয়েছে, তাতে 3-4টে করে প্যারা রয়েছে। এবং আমরা যখন প্রত্যেকটা প্যারা থেকে তোমাদের স্লাইড বের করছি তখন এক একটা প্যারা পিছু
এক একটা প্যারা, পয়েন্ট টু বি নোটেড, এক একটা পেজ নয় কিন্তু, এক একটা পেজে 2-3টে প্যারা আছে। তো এক একটা প্যারা, ধরো এই পেজে 2টো প্যারা আছে, তো এই এক একটা প্যারা পিছু তোমাদের 5 থেকে 6টা স্লাইড, তো কম বলবো 7-8টা করেও স্লাইড বেরিয়ে যাচ্ছে, কারণ এর ভেতরে প্রচুর ইনফরমেশান দেওয়া রয়েছে। আর আমি তোমাদের কনসেপ্ট বাই কনসেপ্ট পড়াই, অর্থাৎ যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। দেখো এনসিইআরটি পড়তে হয় আজকে সবাই জানে, রেল যে এনসিইআরটি বেস প্রশ্ন দেয়, এনসিইআরটি পড়তে হয়, সেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি সবাই জানে, এদিকে গুজরাট থেকে ওইদিকে অসম অবধি সবাই জানে। তৎসত্ত্বেও কিন্তু 70% স্টুডেন্ট এনসিইআরটি পড়ার পরেও অ্যান্সারে 20-তে 20 করে আসতে পারছে না। তার এনসিইআরটি লাইন বাই লাইন নয়, এনসিইআরটি কনসেপ্ট বাই কনসেপ্ট পড়তে হবে তোমাকে। আগে তো তাও এটাও ছিল যে বায়োলজিতেও তাও লাইন বাই লাইন কোশ্চেন্স আসতো, এখন দেখা যাচ্ছে বায়োলজিতেও 30% লাইন বাই লাইন আসছে, 70% টোটালি লাইন বাই লাইন নয়, কনসেপ্ট বাই কনসেপ্ট আসছে। মানে ওই লাইনটাকে টুইস্ট করে রেল দিয়েছে। যদি আমার কথা তোমাদের উল্টোপাল্টা মনে হয়, তাহলে তোমরা একটা কাজ করো, তোমার বাড়ির পাশে যে এবারে রেল পরীক্ষা দিয়েছে তাকে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে 2022-এ কী হয়েছিল। বায়োলজিটা লাইন বাই লাইন এসেছিলো, কিছু টিচার আছেন যারা লাইন বাই লাইন বায়োলজি পড়ানো হয় বা কনসেপ্ট পড়ানো হয় এটা বলে তারা কোর্স অনেকটাই বিক্রি করে নিয়েছেন। দেখো লাইন বাই লাইন হলে সুবিধা টিচারদের, কেন? কারণ ভাই ব্যাখ্যা করতে তো হচ্ছে না, আমি লাইনটাকে পড়িয়ে দিচ্ছি আর বলছি এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসবে, স্টুডেন্টরাও লাইন কমন পাচ্ছে, ভাবছে ওরে বাবা স্যার কী পড়ায়, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে অনেকটা। কিন্তু যখনই লাইন বাই লাইন না আসে, কনসেপ্ট বাই কনসেপ্ট আসবে, তখন তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে, টিচারেরও সায়েন্স ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে। 1 2 নম্বর কি ক্লিয়ার থাকতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড নয় তার কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে। 2 3 নম্বর কি ক্লিয়ার থাকতে হবে, স্টুডেন্টের সঙ্গে যখন সে পড়াবে সেই কমিউনিকেশনটা ক্লিয়ার থাকতে হবে, বুঝতে হবে যে স্টুডেন্টরা সব আর্টস ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগ। সুতরাং এরকম জটিল জিনিস যেমন আনততল, যেমন তোমাদের পুলিশ সিস্টেম, এগুলো যখনই পড়ানো হবে তখন স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারদের ক্লিয়ার থাকতে হবেই হবে। কারণ তাদের টিচার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়, তুমি যখন যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারকে নিতে চাও, তখন কী হবে, সে ব্যাপারটা পড়াবে লাইন বাই লাইন, পড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওর ডিপ ডাউনে সে ঢুকবেই না, কারণ সে তার তো নিজেরটা ফোপড়া, সে কী করে ঢুকবে। দেখো আমি পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে, অনেক টিচার আছে, আমি কারোর কথা স্পেশালি বলছি না, আমি নর্মাল একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, তোমরা যখন কোনো জিনিস কিনবে, দেখো বেসিক হচ্ছে হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক, আর স্মার্ট ওয়ার্কের বেস ভালো থাকা দরকার, হার্ড ওয়ার্কের কিন্তু বেস ভালো না হলেও চলে যায়। আগেকার যখন আমরা পরীক্ষা দিতাম তখন 1 বছর অন্তর অন্তর পরীক্ষা হতো, এখন তো 3-4 মাস অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে, এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 3-4 মাস অন্তর পরীক্ষা হওয়ার পরেও দেখা যাচ্ছে কোটিতে ফর্ম ফিল আপ হচ্ছে, আর ভ্যাকান্সি আসছে কত 12,000, 22,000, 20,000, 32,000, এবারে তো 22,000 সামথিং ভ্যাকান্সি আসছে, আগেরবার থেকেও 10,000 কম, কিন্তু ফর্ম ফিল আপ কত হয়েছে 80 লাখ, মানে প্রায় কোটির কাছাকাছি। আগেরবার তো কোটি ছাড়িয়ে গেছিলো, এবারে মানে ভগবানকে ধন্যবাদ দাও কোটির একটু নিচে আছে, তাতে কিছু যায় আসবে না, কারণ কোথায় 22,000 কোথায় 80 লাখ, তো আশা করি বোঝাতে পারছি। তো এই সেন্সে যখন হচ্ছে তখন তোমাদের কিন্তু হার্ড ওয়ার্ক চলবেই না, চলবে স্মার্ট ওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্কের ক্ষেত্রে কোনটা পড়বো আর কোনটা ছাড়বো, কোন জায়গা থেকে পড়বো কোন জায়গা থেকে পড়বো না, আর কোন সাবজেক্টটাকে কীভাবে পড়বো, ফিজিক্স আর কেমিস্ট্রি লাইন বাই লাইন পড়বো নাকি কনসেপ্ট বাই কনসেপ্ট পড়বো, এইটা বোঝা খুব জরুরি। বায়োলজির ক্ষেত্রেও বলবো কনসেপ্ট বাই কনসেপ্ট পড়ো, কারণ সেলের চ্যাপ্টারতে কিছু জিনিস ঢুকিয়েছে যেটা কনসেপ্ট বাই কনসেপ্ট আছে। প্রথম দিকে সেলের যে সমস্ত ব্যাপারগুলো ছিল, যেমন তোমাদের গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি যেগুলো ছিল, ওগুলো মোটামুটি সেম আছে, কিছু জিনিস এক ঢুকিয়েছে। যেমন আগের বার আমরা যেটা পড়েছিলাম যে এই যে জীবনের মৌলিক একক, সেটাই এখানে নাম দিয়েছে দ্য বিল্ডিং ব্লকস অফ লাইফ, সেল শব্দটা উল্লেখ করেছে। টিস্যু সিস্টেমের ক্ষেত্রেও ওরকম কিছু ডিটেলিং দিয়েছে যে টিস্যু সিস্টেম আগেরবার ছিল না, সে এরকম কিছু ব্যাপার। আর একটা জিনিস দেখো, এই যে লাস্টে আর্থ অ্যাজ এ সিস্টেম, এইটা কিন্তু বেসিক্যালি না ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি, খানিকটা কেমিস্ট্রি খানিকটা ফিজিক্স খানিকটা বায়োলজি, ঠিক আছে? তো এইটা কিন্তু অনেকটাই ইনফরমেশন বেসড, এইটাকে যদি তুমি লাইন বাই লাইন পড়তে কেউ যদি বলে, ওকে ঠিক আছে লাইন বাই লাইন পড়া যায়, কিন্তু এর ওপরে যে কটা সাবজেক্ট আছে, মানে যে কটা প্যারা আছে বা যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সবাই বলবে স্যার এত না বকে আপনি চ্যাপ্টারের মধ্যে ঢুকুন। আমি বারবার বলছি এই যে বকবকটা করছি এটা ফালতু বকবক করছি না, কারণ দরকারই নেই আমার বকবক করার, আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকলাম, পড়লাম, চলে গেলাম, কী যায় আসে, ঠিক আছে? শোনো আমি একটা কথা বলি, আমার নিজের কাছে আমার নিজের জব আছে, স্যালারির জব আছে, সুতরাং আমার মানি কোনো কারণই দাঁড়ায় না যে আমি সন্ধ্যেবেলায় এসে ঘাম ঝরিয়ে এই বকবকটা করবো, তোমাদের স্বার্থেই করা হচ্ছে। কারণ এই যে বকবক, এর মধ্যে স্মার্ট ওয়ার্কটা কীভাবে করতে হয় সেইটা তোমাদের দেখ, আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি। এবার একটা জিনিস দেখো, যদি আমার প্রয়োজন না হতো, দেখো আমি তো বলছি দুটো ফ্রিতে করাবো, আমি তো পেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম, পেটেও করাচ্ছি, কিন্তু আমি ফ্রিতেও তো করাচ্ছি, ঠিক আছে? এইটা তোমাকে বুঝতে হবে ফার্স্ট। যদি আমার স্বার্থ থাকতো আমি তো পেটে করে দিতাম, তো আমি তো বলছি যে ফ্রিতে করাবো,
তার মানেটা আমি ফালতু বকবক করছি না, মানে আছে তাই বকবক করছি, কারণ আছে তাই বকবক করছি। এই বকবকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো যেটা বলতে চাইছিলাম যে এই লাস্ট চ্যাপ্টারটা তুমি চাইলে কী করতে পারো, লাইন বাই লাইন পড়তে পারো। কিছু চ্যাপ্টার আছে যেগুলো লাইন বাই লাইন পড়া যাবে, কিন্তু সেগুলোর মধ্যে কনসেপ্ট আছে, সেগুলো বুঝতে হবে। এবার যেটা বাস্তব এক্সাম্পল দিতে চাইছিলাম, আগেরবার একটা চ্যাপ্টার ছিল যেটা এবারে অমিট করা হয়েছে। কী চ্যাপ্টার ছিল? এই যে এইটা, খাদ্য সম্পদে উন্নতি সাধন। আমি আমার পেডে খাদ্য সম্পদে উন্নতি সাধন করিয়ে দিয়েছি। তোমরা বললে কেন করিয়েছেন স্যার? তো এটা তো নিউ সিলেবাসে নেই। দেখো, খাদ্য সম্পদে উন্নতি সাধন থেকে আগেরবার প্রচুর প্রশ্ন এসছে। এবার দেখা গেল রেল কী করলো, দুটো সিলেবাসকে জুড়ে প্রশ্ন করলো, দুটো সিলেবাসকে জুড়ে প্রশ্ন করলো। তখন কী হবে? যদিও আমরা এক্সপেক্ট করছি যে নিউ সিলেবাস থেকেই প্রশ্ন আসবে, কিন্তু দেখা গেল এনসিইআরটির ওল্ড সিলেবাস থেকে সামান্য প্রশ্ন, যেহেতু এখন এআই দিয়ে প্রশ্ন হয়, সেহেতু 24 ঘন্টা আগে প্রশ্ন 5,000 10,000 প্রশ্ন বার করে দেওয়া যায়। ঠিক আছে, অসুবিধা হয় না। ম্যানুয়ালি করতে গেলে আমাকে 3-4 মাস আগে থেকে ম্যানুয়ালি লোক বসাতে হতো, প্রিপারেশন করতে হতো। কিন্তু যেহেতু এআই, এগুলো খুব ইম্পর্টেন্ট। যে স্যার ওল্ড সিলেবাস হবে না নিউ সিলেবাস হবে, এটা তোমাদের প্রশ্ন তো, এটা তো তোমাদের প্রশ্ন যে স্যার ওল্ড সিলেবাস হবে না নিউ সিলেবাস হবে। এবার আমি তো তোমাদের উত্তরটা দিচ্ছি যে ওল্ড সিলেবাস হবে না নিউ সিলেবাস হবে, দ্যাট ডিপেন্ড করবে কোশ্চেন্সটা কেমন করে করছে রেল তার উপরে। তাই শোনা জরুরি না? জরুরি। কেন? এআই দিয়ে প্রশ্ন হচ্ছে, সুতরাং 24 ঘন্টা আগেই 5,000 10,000 প্রশ্ন বের করে দেওয়া যাচ্ছে। সুতরাং পসিবল যে এআই দিয়ে প্রশ্ন হলে ওল্ড সিলেবাসের উপর হবে না নিউ সিলেবাসের উপর হবে। তো আমি এই চ্যাপ্টারটা তোমাদের করিয়ে কেন দিয়েছিলাম, কারণ আমার কোর্স শুরু হয়েছে মোটামুটি ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে তো এই বই আসেনি, ঠিক আছে। তারপরে আপডেট এসছে যে চ্যাপ্টার চেঞ্জ হচ্ছে, এবং তারপরে বই বেরিয়েছে এই 1 সপ্তাহ আগে। এবার একটা জিনিস তোমাদের, 1 সপ্তাহ হয়নি, 4-5 দিন আগে। এবার একটা জিনিস বলি, এই যে খাদ্য সম্পদে উন্নতি সাধন, এই কথাটা আমি কেন তুলতে যাচ্ছিলাম। খাদ্য সম্পদে উন্নতি সাধন টোটালি একটা কেমন চ্যাপ্টার? ইনফরমেশন বেসড চ্যাপ্টার, যেমন এই চ্যাপ্টার নম্বর 13 নতুন বইয়ের, অর্থাৎ আর্থ অ্যাজ এ সিস্টেম, এনার্জি, ম্যাটার অ্যান্ড লাইফ। এটা যেমন চ্যাপ্টার, এটা তেমনই চ্যাপ্টার, অর্থাৎ ইনফরমেশন বেসড চ্যাপ্টার। চ্যাপ্টার দুটো এক নয়, কিন্তু চ্যাপ্টার দুটোর বেস এক, দুটোই ইনফরমেশন, তথ্যভিত্তিক চ্যাপ্টার। তথাপি লোকে লাইন বাই লাইন পড়ে গিয়েও খাদ্য সম্পদে উন্নতি সাধন থেকে অ্যান্সার করতে পারেনি। ভালো করে শুনবে, খাদ্য সম্পদে উন্নতি সাধন ইজি চ্যাপ্টার। এই যে গতির চ্যাপ্টার যে গ্রাফ আছে, তার থেকে তো ইজি। ভাই মুখস্থ করবো, পড়বো, যাবো, অ্যান্সার দেবো। কিন্তু রেল এমন করে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে ইনফরমেশন বেস চ্যাপ্টার থেকেও, যে লাইন বাই লাইন পড়েও স্টুডেন্টরা কিন্তু অ্যান্সার করতে পারেনি খাদ্য সম্পদে উন্নতি সাধন থেকে। ঠিক আছে, সো আমি তোমাদের বারবার বলবো, ওই জন্য কোনো চ্যাপ্টারকে হালকাভাবে নিও না। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার বাংলা পিডিএফ কীভাবে পাবো, এটা তোমাদের একটা বড় প্রশ্ন। এবার আমি বলি, আমাদের যে পেড আছে, মনে রাখবে এনসিইআরটির কপি, এনসিইআরটির পারমিশন ছাড়া কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা যায় না। এর বড় এক্সাম্পল, বড় প্রুফ আমি তোমাদের দিলাম কি, আগেরবার ত্রিপুরা বোর্ডের যে বই, ওটাই বাংলা ভার্সানে অনলি সবাই পড়েছো। কাউকে দেখেছো কখনো যে বাংলা বই বার করতে? দেখবেই না, কারণ হয়ই না, করাই যায় না। করতে গেলে এনসিইআরটি থেকে তোমাদের কী নিতে হয়? পারমিশন নিতে হয়। তো আমরা কি করব, আমরা কীভাবে বাংলা করবো? আমরা যেটা বাংলা করবো, ধরো একটা বই আছে, ধরো এইটা আমি আজকে চ্যাপ্টার পড়ানো শুরু করবো, আজকে দেখলে বুঝতে পারবে। তো আমি ফার্স্টে বলে দিচ্ছি, এই হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। চলো এই চ্যাপ্টারটায় যাওয়া যাক, গিয়ে তোমাদের বলি যে আমি কীভাবে তোমাদের বাংলা করে দেবো। চলো, ধরে নাও এই চ্যাপ্টারতে তোমাদের আছে হচ্ছে 12-13টা প্যারাগ্রাফ। আমি ধরো প্রথম পেজটা খুললাম, এই চ্যাপ্টার প্রথম পেজ, তাতে দেখা গেল টোটাল 2টো প্যারাগ্রাফ আছে। এই 2টো প্যারাগ্রাফের যে জিস্ট, কোনো রকম টার্ম বা কোনো কিছু বাদ না দিয়ে এই 2টো প্যারাগ্রাফের জিস্টের বাংলা আমি তোমাদের করে দেবো। সেটা করা যেতে পারে, এনসিইআরটি সেটা অ্যালাউ করে, ঠিক আছে, ওর পারমিশন ছাড়া। কিন্তু হুবহু বাংলা অ্যালাউ করে না এনসিইআরটি। যিনি করছেন বা যারা করছেন তাদেরকে আমি বারবার বলবো, নিজেদেরকে ক্ষতির হাত থেকে বাঁচান, দয়া করে করবেন না, প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, সে দেখ, আমি যেমন আজকে তোমাদের একটা দেখাবো, আমি যেমন প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারা, 3টে প্যারাগ্রাফ আমি তোমাদের নিয়ে একটা স্লাইড তোমাদের দেখাবো। দেখবে এই 3টে প্যারাগ্রাফ থেকে 7-8খানা স্লাইড বেরিয়েছে। মানে ইতনা ডিটেলেও করাচ্ছে, আমরা স্লাইড বের করলেও সেটা 7-8টা স্লাইড হয়ে যাচ্ছে। আর তার ভেতর তো ডিটেলিং থাকবেই, ডিটেলিংটা টিচার পড়াবে, টেক্সট কেন ভর্তি থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। তো চলো আমরা পড়ানো শুরু করি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কেমন এগোবে। চলো, আগে তোমাদের আমি আমার স্লাইডে ব্যাখ্যা করে দিই, তারপরে আমি এনসিইআরটিতে নিয়ে যাব, ইংরাজি পড়ে পড়ে বাংলা করে দেবো। তোমরা দেখে বুঝতে পারবে যে স্যার যা পড়াচ্ছে তা এনসিইআরটিতে আছে কিনা, তাহলে প্রুফ হয়ে যাবে। দেখো, ওই যে বই তোমাদের নতুন বই বেরিয়েছে, তার যে প্রথম যে চ্যাপ্টার, 6th যে চ্যাপ্টার, তার যে ফার্স্ট যে তোমাদের প্যারাগ্রাফ, তাতে বলা আছে যে আমরা আগে যা প্যারা পড়েছি বা আগে যে চ্যাপ্টার পড়েছি, তাতে আমরা এমন একটা চ্যাপ্টার পেয়েছি যেখানে আমাদের আলোচনা করা আছে স্মরণ নিয়ে, যেখানে আমাদের আলোচনা করা আছে ত্বরণ নিয়ে, যেখানে আমাদের আলোচনা করা আছে মন্দন নিয়ে, যেখানে আমাদের আলোচনা করা আছে গতি নিয়ে ইত্যাদি ব্যাপারগুলো, এবং যেখানে আমাদের দ্রুতি নিয়ে আলোচনা করা আছে। মানে ওই মোশন অ্যারাউন্ড আস, ওই চ্যাপ্টারের কথা বলছে। অর্থাৎ আমরা এই পার্টগুলো কিন্তু আগের চ্যাপ্টারতে পড়ে এসেছি, তার গ্রাফ পড়েছি, তার ইত্যাদি পড়েছি, তার সব কিছু পড়েছি। এই চ্যাপ্টারগুলোকে আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু পড়ে এসেছি।
কিন্তু এই চ্যাপ্টারগুলোতে এই যে টার্ম লেখা আছে সেই টার্মগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা পড়েছি। সরণ কাকে বলে, যে নির্দিষ্ট শর্টেস্ট ডিস্টেন্সকে আমরা সরণ বলি, ঠিক আছে, ইত্যাদি আমরা সব পড়ে এসেছি। কিন্তু যেমন গতি হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি নয়, দ্রুতি স্কেলার রাশি, এগুলো আমরা পড়ে এসেছি। যেমন বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তেমন বেগ হ্রাসের হারকে মন্দন বলে, এগুলো সব পড়ে এসেছি। কিন্তু এই যে আমরা গতি কথাটা বলছি, এই গতিটা কিসের দ্বারা ঘটে, হুইচ কজেস মোশন, কোন জিনিসটার দ্বারা গতি সম্পন্ন হয়। গতি কাকে বলে তো জানলাম, গতি কাকে বলে সেটা তো জানলাম, কিন্তু গতির কারণ কি জেনেছি আমরা ওই চ্যাপ্টারতে? না, গতির কারণ কিন্তু আমরা জানিনি, সেটা এখনও আমাদের অজানা। এই চ্যাপ্টারতে আমরা গতির কারণ জানবো। বোঝা যাচ্ছে কি বললাম? এই চ্যাপ্টারতে আমরা কি জানবো? গতির কারণ জানবো। এবার চলো আমরা এনসিইআরটির ফার্স্ট যে প্যারা আছে সেটাকে আমরা পড়ে বুঝি আমি যেখানে যা বললাম সেটা ওখানে বলা আছে কিনা। চলো একবার, এই যে প্রথম এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নম্বর 6 দেখতে পাচ্ছ, যেটা আমি পড়াচ্ছি। এই চ্যাপ্টার নম্বর 6-এ বলা আছে, চ্যাপ্টার নম্বর 4-এ ইউ লার্ন টু ডিসক্রাইব দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইন টার্মস অফ দ্য পজিশন। অর্থাৎ এটার পজিশনের ওপর বেস করে মোশনকে কী করে ডিসক্রাইব করতে হয়, গতিকে কী করে বর্ণনা করতে হয় সেটা তোমরা পড়েছো। অর্থাৎ কোনো জিনিস যদি স্থির থাকে সেটাকে স্থির বস্তু বলবো, কোনো জিনিস যদি গতিমান থাকে তাকে গতিমান বস্তু বলবো, কোনো জিনিস যদি গতিমান অবস্থায় তার বেগ বৃদ্ধি করে সময়ের সাথে তাকে বলবো তার সেই বস্তু ত্বরণ আছে। অর্থাৎ পজিশনের ওপর বেস করে আমরা গতি কী হয় সেটা আগের চ্যাপ্টার পড়েছি। এই লাইনটা ইম্পর্টেন্ট নয়, কারণ ওটা আগের চ্যাপ্টারের উপর বেস করে বলা হচ্ছে। আমরা ভেলোসিটিকে পড়েছি, অ্যাক্সেলারেশন পড়েছি। তাহলে আমি তিনটে জিনিসকে একটু আগে উল্লেখ করেছি তোমাদের ওখানে, বাংলা সরণ, মন্দন, ত্বরণ, দ্রুতি, গতি ইত্যাদি উল্লেখ করেছি, ঠিক আছে। বাট ইউ ডিড নট কনসিডার হোয়াট কজেস মোশন। কিন্তু তুমি এটা জানোই নি ওই চ্যাপ্টারতে যে কোন জিনিসটার দ্বারা গতি হয়। তো একটু আগে কী বললাম, গতি পড়েছো কিন্তু গতির কারণ ওখানে বলা ছিল না, সেটাই এখানে বলা রয়েছে। ইজ দেয়ার এনি আন্ডারলাইং কজেস ফর আ চেঞ্জ ইন পজিশন আর ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ অবজেক্টের ভেলোসিটি এবং তার পরিমাণ, ভেলোসিটি মানে গতি, এবং তার পজিশনকে চেঞ্জ করার পেছনে কি কোনো কারণ আছে অদৃশ্য, এটা বলতে চাইছে। তার মানে বেসিক্যালি কোনো কারণ আছে কি না সেইটাই এই চ্যাপ্টারে বলা আছে, যে কোনো কি কারণ আছে সেইটা নিয়ে 3-4টে লাইন এখানে বলেছে বারবার। কারণ এটা ছোটো ক্লাসের বই, 9-এর বই, ওদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে হয় চ্যাপ্টারটাকে, সেই জন্য প্রথমে কয়েকটা জিনিস একই জিনিসকে বারবার বলা হয়েছে। তো হোয়াট ইজ দ্য নেচার অফ দিস কজ, এই কজের নেচারটা কি, প্রকৃতিটা কি। দেখো আমরা একটু পরেই আমরা পড়বো যে গতি বল দ্বারা হয়। কোনো জিনিসকে, যদি কোনো জিনিস স্থির থাকে, ধরো তোমার সামনে একটা বই আছে, বইটা স্থির অবস্থায় আছে, তুমি যদি তাকে ঠেলো তবেই তো সেটা গতিমান হবে। তাহলে তুমি তারপর কী প্রয়োগ করছো? বল প্রয়োগ করছো। সাইকেলে ওঠার পর পা দিয়ে প্যাডেলে চাপ তো দাও, সেই চাপ কি? ফোর্স, বল, তবেই তো প্যাডেল ঘোরে। আর প্যাডেল ঘোরে মানে কি ঘোরে? প্যাডেলে মানে সাইকেলের চাকা ঘোরে, আর সাইকেলের চাকা ঘুরলে তবেই তো সেটা গতিমান হয় স্থির অবস্থা থেকে। মানে তোমার শরীরে গতিমান হচ্ছে, তো এই তো তুমি সাইকেলের উপর বসে আছো, প্লাস সাইকেল গতিমান হচ্ছে। তাহলে এই যে দুটো জিনিসকে গতিমান করতে তুমি পা দিয়ে প্যাডেলের উপর বল প্রয়োগ তো করছো। তার মানে এই যে বল, এই বলের প্রকৃতি কেমন? তাহলে আমরা প্রথম যে কথাগুলো বললাম তাতে আমরা কী জানলাম, যে গতির কারণ হচ্ছে বল, যেটা আমি একটু পরেই পড়াবো। গতির কারণ বল। এক, বলের প্রকৃতি কেমন, বলটাকে তুমি উলম্বভাবে প্রয়োগ করছো নাকি আণবিকভাবে প্রয়োগ করছো, এই হচ্ছে বলের প্রকৃতি। ওই জন্য এটা বলেছে বলের প্রকৃতি কেমন। 2 নম্বর কি, ডু অল মোশন রিকোয়ার কজ, সমস্ত মোশনেরই কি কজ দরকার হয়? ইয়েস, সব মোশনেরই কজ দরকার হয়। ইন দিস চ্যাপ্টার উই উইল ইনভেস্টিগেট হোয়াট কজেস চেঞ্জেস ইন মোশন অফ অ্যান অবজেক্ট। আমরা এই চ্যাপ্টারে কি ইনভেস্টিগেট করব, কি তদন্ত করে দেখব যে কোন জিনিসটা এই গতির পিছনে দায়ী, গতি কেন হয়। উই অলসো ডিসকাস দ্য নিউটন 3 লস অফ মোশন অ্যান্ড লার্ন হাউ টু অ্যাপ্লাই দেম। আমরা নিউটনের 3টে গতিসূত্র আলোচনা করবো এবং শিখবো তাদেরকে কেমন করে বাস্তবে অ্যাপ্লাই করতে হয়। বোঝাতে গেল? দেখো এইভাবেই আমরা কি করব, আমরা পেডে পড়াবো। দিস ইজ দ্য ওয়ে উই উইল ডু ইন পেড। এবং আমরা এবার এই যে ব্যাপারটা বললো, এই ব্যাপারটাকে আমরা ওই স্লাইডটা আরেকবার নেবো, নিয়ে আমরা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। একে বলে কনসেপ্ট বাই কনসেপ্ট পড়া। শুধু লাইন পড়ে বুঝে গেলে হয় না, কথাটাকে ভেঙে ভেঙে বলতে হয় টিচারদেরকে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, ঠিক আছে। চলো, তো আমরা এখানে কি জানলাম, যে গতির কারণ কি। আমরা ছোট করে এখানে লিখবো যে গতির কারণ, ওই প্যারাগ্রাফে যা যা বলা আছে, গতির কারণ হচ্ছে বল মানে ফোর্স, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। গতি মানে হচ্ছে মোশন, মোশনের কারণ তাহলে কি? ফোর্স। তাহলে তুমি বেসিকটা জেনে গেলে যে মোশনের কারণ হচ্ছে বল বা ফোর্স। বলের বিভিন্ন প্রকৃতি আছে। বল যদি লম্বভাবে প্রযুক্ত হয় মানে ভার্টিক্যালি প্রযুক্ত হয়, তখন তাকে আমরা বলবো উলম্ব বল, ভার্টিক্যালি, ঠিক আছে, ভার্টিক্যালি। তখন আমরা তাকে কি বলবো? উলম্ব বল, VER হবে। বল যদি আনুভূমিকভাবে প্রযুক্ত হয় মানে লঙ্গিটিউডিনাল ফোর্স, আনুভূমিক, তখন তাকে আমরা বলবো আনুভূমিক বল, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ফোর্স, লঙ্গিটিউডিনাল, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ফোর্স, ঠিক আছে। যদিও আমরা বলের অ্যাকচুয়াল সংজ্ঞাতে কী পড়ি, ফোর্স ইকুয়াল টু M ইন্টু A, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। তোমরা বললো স্যার ত্বরণ তো বুঝলাম, কারণ কোনো জিনিস যেটা স্থির অবস্থায় আছে
তাকে বল প্রয়োগ করলে তার গতি হচ্ছে, মানে 0 থেকে তার বেগ যদি বাড়াতে চাই তাহলে আমরা ত্বরণ পাবো। ভরটা কেন আসছে? আরে বাবা, তুমি তো একটা বস্তুকে ঠেলা মারছো না, তা বস্তুর তো একটা ভর আছে, ওই জন্য ফোর্স ইকুয়াল টু m × a, মানে ভর ইন্টু ত্বরণ, যেটা ওই প্যারাগ্রাফে লেখা নেই, বাট ইয়েস আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে, একটু পরেই। নেক্সট হচ্ছে সমস্ত বলেরই কি, মানে সমস্ত গতিরই কি একটা কারণ দরকার হয়? সব গতিরই কি কারণ দরকার হয়? এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন অল দ্য মোশনস ডাজ নিড আ কজ, ডেফিনেটলি সমস্ত মোশনেরই কজ দরকার হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো বলো। তুমি দেখবে তুমি যখন প্যাডেল করছো, প্যাডেল করতে করতে যদি প্যাডেল করা বন্ধ করে দাও, তাও কিন্তু গাড়িটা খানিকটা এগিয়ে যায়। ওই মুহূর্তে কি তুমি কোনো বল প্রয়োগ করছো? একবার ভাবো তো দেখি একটুখানি। সাইকেলে করে আছো, ঠিক আছে, সাইকেলে বসে আছো, বা সাইকেলটা ভালো আঁকলাম, সাইকেলে বসে আছো, ঠিক আছে, এবং কি হচ্ছে, তুমি প্যাডেল করছিলে, ঠিক আছে, তুমি প্যাডেল করছিলে, প্যাডেল করা বন্ধ করে দিয়েছো, এবং তুমি নামছো হচ্ছে একটা এরকম এরকম একটা মানে ঢালু এর ওপর দিয়ে নামছো, তুমি কিন্তু প্যাডেল করা বন্ধ করে দিয়েছো। তখন কি তুমি বল প্রয়োগ করছো? ভাবো একবার, মাথায় ভাবো একবার। তখন কিন্তু তোমার প্যাডেলও ঠিক, পাও স্থির, তুমি জাস্ট সাইকেলের মানে হ্যান্ডেলটাকে ধরে রেখেছো, সাইকেলটা কিন্তু নিজেই গতিমান। তখন কি কোনো তুমি বল প্রয়োগ করছো? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটাও আমরা জানবো এই চ্যাপ্টারে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে লেখা আছে, ঠিক আছে, চলো নেক্সট। দেখো বল কি, এটাই তোমাদের নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে, ঠিক আছে, সেটা আমি পরেই দেবো, চিন্তা নেই, ইংলিশ থেকে বাংলা করে, কিন্তু বেসিকটা দেখে নাও, ওই প্যারাগ্রাফে যে জিস্ট আছে সেটা দেখে নাও। ওখানে বলা আছে বল হলো সেই অদৃশ্য কারণ, ঠিক আছে, হিডেন কজ। বল হলো সেই হিডেন কজ যে কজের জন্য কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে। একটা বই এখানে স্ট্যাগনেন্ট অবস্থায় পড়ে আছে, তুমি বইটাকে যদি পুশ না করো, বইটা কি এগোবে না, ঠিক আছে। যেমন প্যাডেল করার সময় তুমি যখন প্যাডেল করছো তখন তুমি কী করো? প্যাডেলে কিক করো না, তুমি তখন প্যাডেলে কিক করলে তবেই তো সাইকেল এগোবে। প্যাডেলে যদি কিক না করো সাইকেল কি এগোবে? সাইকেল এগোবে না। তো প্যাডেলে যখন কিক করছো, এটা কী করছো? বল প্রয়োগ করছো, তার মানে বস্তুর অবস্থান পরিবর্তন করছো তুমি, 1। 2, তুমি গাড়িটা আস্তে চালাচ্ছিলে, সাইকেলটা আস্তে চালাচ্ছিলে, হট করে জোরে প্যাডেল করতে আরম্ভ করেছো, সাইকেলটা জোরে চলতে আরম্ভ করলো, তার মানে বেগ বৃদ্ধি করতে পারো, পয়েন্ট টু বি নোটেড, বা বেগ হ্রাসও করতে পারো। এমনকি কোনো গতিমান বস্তুকে তুমি স্থির অবস্থায় আনতে পারো, তুমি কী করতে পারো? স্থির অবস্থাতেও আনতে পারো, সেটাও বল প্রয়োগ করে পসিবল। বা কি করতে পারো? কোনো বস্তুর আকার পরিবর্তন করতে পারো। তোমার হাতে যদি একখণ্ড হাফ কাটা লেবু দেওয়া হয়, পাতি লেবু, তুমি সেটাকে সঙ্গে সঙ্গে চেপে গ্লাসের মধ্যে দিয়ে জল বার করবে, তো লেবুটা ছিল এরকম, লেবুটা চাপার পরে কেমন হয়ে যাবে? লেবুটা চাপার পরে এরকম হয়ে যাবে না? চুপসে যাবে, একটু পরে ছবি আছে। অর্থাৎ শেপ চেঞ্জ করতে পারো। তাহলে ইউ ক্যান চেঞ্জ দ্য পজিশন, ঠিক আছে, ইউ ক্যান চেঞ্জ দ্য ভেলোসিটি অর রেট অফ ভেলোসিটি, অর ইউ ক্যান স্টপ আ মোশন, মানে ইউ ক্যান স্টপ আ স্পিডি অবজেক্ট, ঠিক আছে, তুমি একটা গতিমান অবজেক্টকে কী করতে পারো? থামাতে পারো, অর্থাৎ জিরোয় আনতে পারো, ভেলোসিটিকে বাড়াতে পারো, ভেলোসিটিকে কমাতে পারো, ভেলোসিটিকে জিরোতেও আনতে পারো, ঠিক আছে। নেক্সট কী করতে পারো? তুমি শেপ চেঞ্জ করতে পারো, ইউ ক্যান চেঞ্জ দ্য শেপ, এটাও তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, ওকে। তো এইটাই কিন্তু তোমাদের পরের পেজের ফার্স্ট লাইন দুটোতে ইংলিশে লেখা আছে। আরও কী কী লেখা আছে চলো আলোচনা করব। এই দুটো কথাও তোমাদের এনসিইআরটি ওখানে গিভেন আছে। কি বলা আছে? যে তুমি যখন একটা বল স্থির অবস্থায় ছিল, তাকে পা দিয়ে মারছো, তাহলে স্থির অবস্থার পরিবর্তন করছো, অবস্থার পরিবর্তন হচ্ছে। কী করে অবস্থার পরিবর্তন হচ্ছে? তুমি স্থির বস্তুকে তুমি করছো গতিশীল, তাহলে অবস্থার পরিবর্তন হলো, ঠিক আছে। পরিবর্তন কার হচ্ছে? অবস্থার পরিবর্তন করছো তুমি এখানে। নেক্সট কী করছো? তুমি কোনো বস্তুর গতির দিক চেঞ্জ করতে, দেখো একটা বল তোমার কাছে এসে পড়ছে, তুমি বলটাকে সচিনের মতো আপার কাট মারতে পারো, অর্থাৎ পেছনে যিনি আছেন উইকেট কিপার তার মাথার উপর দিকে ওদিকে গিয়ে ছক্কা হবে। তুমি স্ট্রেট কাট মারতে পারো, অর্থাৎ সোজা গিয়ে তুমি মারতে পারো। যদি বলটা ফুল টস হয় তাহলে তুমি সোজা মারলে এবং ওটা সোজা গিয়ে পড়লো। তুমি চাইলে লেগ কাট মারতে পারো, তুমি চাইলে রাইট কাটও মারতে পারো। অর্থাৎ যে কোনোভাবে তুমি এর গতিটা চেঞ্জ করতে পারো। গতির কী চেঞ্জ করছো? দিক চেঞ্জ করছো। তাহলে এখানে দ্বিতীয় পয়েন্ট কী এলো? 1 নম্বর ছিল অবস্থার পরিবর্তন করছো তুমি, 2 নম্বর হচ্ছে দিক চেঞ্জ করছো, গতির দিক চেঞ্জ করছো, ঠিক আছে। তোমার সাইকেলটা ভালো করে বুঝবে, এইভাবে তোমার পথটা ঘুরে গেছে, ধরো এইভাবে তুমি সাইকেল নিয়ে এইভাবে আসছো,
তুমি সাইকেল নিয়ে কীভাবে আসছো, তুমি সাইকেল নিয়ে এইভাবে আসছো, ঠিক আছে, তুমি সাইকেল নিয়ে এইভাবে আসছো। তুমি কী করবে, এই জায়গায় আসে কী করবে, তুমি এই জায়গায় আসলে এইভাবে ঘুরবে না, তারপর কী করবে, তারপর এখানে এসে আবার এইভাবে এদিকে যাবে না, তারপর এইভাবে যাবে না, তুমি কি স্ট্রেট যেতে পারবে, যেতে পারবে না, কারণ পথটাই তো বাবা এরকম। অর্থাৎ তোমার সাইকেল এই দিকে ঘুরবে, তাহলে তুমি কি করছো, সাইকেলের গতিমান তো আছে কিন্তু গতির দিক চেঞ্জ করছো। তো দিক চেঞ্জ করার জন্য কিসের প্রয়োজন, বলের প্রয়োজন, ফোর্সের প্রয়োজন। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বস্তুর কাঠামো চেঞ্জ করতে পারি, ইয়েস করতে পারি। কী করে, আকার পরিবর্তন করে। একটু আগে বলেছিলাম একটা লেবু দেওয়া হয়েছে, তুমি যদি চাপ দাও, চাপ দিচ্ছ মানে কী করছো, এখানে চাপ বা প্রেশার প্রয়োগ করছো। প্রেশার প্রয়োগ করছো মানে বেসিক্যালি তুমি কী করছো বলো তো, কী করছো, বল প্রয়োগ করছো। চাপ তো ফোর্স, ঠিক আছে, পরে আমরা পড়বো, চাপ তো ফোর্স বা বল, তো তুমি বল প্রয়োগ করছো। ঠিক আছে, পার ইউনিট এরিয়াতে যে ঘাত বল প্রযুক্ত হয় তাকে বলা হয় প্রেশার। ঠিক আছে, আমরা পরে পড়বো, চিন্তা নেই। তো এই যে লেবুর থেকে রস বের করার জন্য তুমি এটা করছো, মানে তুমি এখানে কী করছো, লেবুর শেপ চেঞ্জ করছো, ইয়েস করছো। তুমি একটা বেলুন ছিল, এই রকম ছিল বেলুনটা, এরকম ন্যাতানো বেলুন, তুমি কি করছো, এই বেলুনটাকে ফুঁ দিচ্ছ। কি দিচ্ছ তুমি, এই বেলুনটার মধ্যে তুমি কি করছো, তুমি দিচ্ছ হচ্ছে ফুঁ, তুমি বেলুনটার মধ্যে ফুঁ দিচ্ছ বেলুনটার মধ্যে। যেই তুমি ফুঁ দিচ্ছ, বেলুনটা ফুলে কেমন হয়ে যাচ্ছে, ইতনা বড়া হয়ে যাচ্ছে, বেলুনটা ফুলে ইতনা বড়া হচ্ছে। এই ফুঁ দিচ্ছ মানে কী দিচ্ছ, এর মধ্যে বায়ুর ওপর প্রেশার দিচ্ছ, যাতে বায়ু এর মধ্যে ঢোকে এবং ঢুকে যাতে বেলুনটাকে কি করতে পারে, বেলুনটাকে ফুলিয়ে দিতে পারে। তাহলে যেই তুমি বেলুনটাকে ফোলার পর কী করো, যাতে বায়ু বেরিয়ে না যায়, তাতে প্রেশার যাতে বায়ু রাখতে পারে, তার জন্য কী করো, তুমি এখানে একটা দড়ি দিয়ে বেঁধে দাও। তাহলে এই যে বেলুনের মধ্যে ফুঁ দিচ্ছে, এটা কী করছো তুমি, বেলুনটা শেপ এইরকম ছিল, শেপ চেঞ্জ হলো, বেলুনের শেপ চেঞ্জ হলো। তাহলে বেলুনের শেপ চেঞ্জ করার জন্য আমরা কী প্রয়োগ করলাম, এখানে বায়ুর ওপর বল প্রয়োগ করলাম, যাতে বায়ু আমাদের বল দ্বারাই বেলুনের এই ছোটো যে চুপসে যাওয়া অবস্থা তার মধ্যে ঢোকে এবং বেলুনটাকে ফুলিয়ে দেয়। তাহলে এখানে কী চেঞ্জ করলাম, আকার চেঞ্জ করলাম। এবার চলো আমরা এনসিটি সেকেন্ড প্যারাতে যাবো, ওই প্যারাগ্রাফে গিয়ে দেখবো এগুলো বলা আছে কিনা, তাহলে তো বোঝা যাবে যে আমি পড়াচ্ছি কিনা। চলো, এই দেখো এখানে আছে প্যারা নম্বর 1, ইউ মে রিকল লার্নিং আর্লিয়ার দ্যাট ফোর্স ক্যান মেক অ্যান অবজেক্ট মুভ ফ্রম রেস্ট। তুমি হয়তো মনে করতে পারবে বা ভাবতে পারো যে আগের যে ব্যাপার ছিল তার থেকে তোমার যদি মাথায় যদি থাকে, তাহলে তুমি মনে করবে বা মনে রাখবে যে ফোর্স কী করতে পারে, একটা অবজেক্টকে তার স্থির অবস্থা থেকে মুভ করাতে পারে। এটা আমরা একটু আগে বলেছি। চেঞ্জ স্পিড চেঞ্জ করতে পারে, আমরা একটু আগে পড়িয়েছি। ডাইরেকশন অফ দ্য মোশন বা গতির ডাইরেকশন চেঞ্জ করতে পারে, সচিনের আপার কাট লোয়ার কাট বলের যে ব্যাপারটা ছিল ওটা পড়লাম। নেক্সট কী পড়তে পারে, একটা বলকে রেস্টেও আনতে পারে, স্টার্ট মুভিং, অর্থাৎ রেস্ট থেকে সে বলটা ক্যান ইভেন চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট, এবং অবজেক্টের শেপও চেঞ্জ করতে পারে। ফর এক্সাম্পল, যেমন একটা বলকে তুমি লাথি মারতে পারো, এ দেখো এখানে নিচে কিকিং আ বল লেখা রয়েছে, একটা মেয়ে বলটাকে লাথি মারছে, যাতে কি হচ্ছে, সে বলটা কি হয়, উড়ে যায়। ঠিক আছে, নেক্সট কী করতে পারো, আ ফোর্স অ্যাপ্লাইড বাই এ ক্রিকেট ব্যাট, একটু আগে তোমাদের পড়ালাম, ক্রিকেট ব্যাট দ্বারা চেঞ্জ করছে ডাইরেকশন, বলের ডাইরেকশন চেঞ্জ করছে। নেক্সট একটা লেমনকে ক্যান বি কুইজ, একটা লেমনকে চেপে তুমি তার রস বের করে দিতে পারো ফিঙ্গার দিয়ে। এই যেখানে দেখো নিচে লেমনের ছবি এখানে দেওয়া রয়েছে, কুইজ ইন দ্য লেমন। তাহলে এই যে পুরো ব্যাপারটা আমরা পড়লাম, তাহলে ওখানে আলোচনা করে দিলাম। ঠিক এইভাবেই আমি তোমাদের পেটে পড়াবো এটাকে, যাতে প্যারাগ্রাফ পড়ার পরেও, দেখো এনসিইআরটি লাইন পড়ার পরেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, তোমরা বলতে স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, সেটা যাতে না হয়। আমি না ভিডিওতে অত্যন্ত ভালো করে পড়াই, কেন জানো তো, কারণ যাতে স্টুডেন্টের ডাউট না থাকে। কারণ একটা ভিডিও করতে মিনিমাম ধরো 3-4 ঘন্টা টাইম লাগে। তারপর আমার এই যে কোর্স আছে তাতে ধরো 5300 স্টুডেন্ট আছে। এই 5300 স্টুডেন্ট যারা আছে তাদের যদি আমি প্রত্যেকের ডাউট নিতে শুরু করি, তাহলে আমার আরও 5-6 ঘন্টা লাগবে। তাহলে 3 ঘন্টা ভিডিও করতে 5-6 ঘন্টা ডাউট নিতে, মানে 8 ঘন্টা, অর্থাৎ আমার চান খাওয়া দাওয়া আমার আর কিছু থাকবে না। সেই জন্য আমি কী করি, আমি ভিডিওটাকে এত ভালো করে বানাই যাতে কোনো ডাউটই না থাকে, কারণ ডাউটের জন্য গ্রুপ আছে, প্লাস আমার নর্মাল হোয়াটসঅ্যাপ আছে। তো স্টুডেন্টরা চাইলেই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে, কিন্তু আমার এখনও অবধি তেমন কোনো ডাউট আসেই না। ঠিক আছে, অন্য বাইরের ডাউট আছে, সে কোর্সটা কীভাবে করবো, সে এনসিইআরটি নতুন বেরিয়েছে দিন, কিন্তু কোর্সে যা পড়াচ্ছি সেটা নিয়ে ডাউট আমার তেমন কোনো স্টুডেন্ট দেয়ই না, আসেই না। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক ব্যাপার, যে আমি সেইভাবে পড়াই যাতে পরবর্তীকালে ডাউটের ঝক্কিটা আমাকে নিতে না হয়। এটা আমি আমার স্বার্থেই বললাম কথাটা, কিন্তু তোমরা এর মানেটা বোঝো, তার মানে পড়ানোটা ওই ডিপ ডাউন লেভেলে হয়। ঠিক আছে, বোঝাতে পারছি। এবার আমরা নিচে যা প্যারা আছে সেই প্যারাটা যাবো, ওয়াইল লার্নিং ফ্রম দ্য ফোর্স, এই পুরো ব্যাপারটা আমরা পড়বো। চলো এবার আলোচনা করে নিই এই ব্যাপারটা, এই প্যারাগ্রাফটা জিস্ট আমরা আলোচনা করবো, তারপর আমরা প্যারাগ্রাফে আবার ফিরে আসবো। ঠিক আছে, চলো।
ফার্দার এগোনোর আগে একটা ছোট্ট ঘোষণা তোমাদের করে দিই, ওইভাবেই তোমাদের পড়ানো হবে এবং আমাদের যে কম্বো ব্যাচ আছে সায়েন্স এবং ম্যাথ, এই ব্যাচটা চাইলে তোমরা নিতে পারো। এই ব্যাচটার প্রাইস হচ্ছে 1199 টাকা অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের এখন কমিয়েই ডাইরেক্টলি 799 করা আছে, কোনো কুপন লাগবে না, ডাইরেক্ট করতে পারো। দেখো এখানে ভিওডি বলা আছে, ভিওডি মানে কোনো পুরনো ভিডিও নয়। ভিওডি শব্দের অর্থ হচ্ছে আমি যখন লাইভ পড়াতে পারবো না, যেমন এখন পড়াতে পারছি না, আমার লাইভ হচ্ছে না এখন, তা আমি কী করছি, আমি নতুন ভিডিওই রেকর্ড করে তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন এই ভিডিওটা নতুন ভিডিওই তো নতুন ভিডিও আমি তোমাদের রেকর্ড করে দিয়ে দিচ্ছি, এই জন্য এখানে ভিওডি কথাটা লেখা আছে। ভিওডি মানে ওল্ড ভিডিও নয়। হ্যাঁ, এবার আমি কি করতে পারি, আমার তো ওল্ড অনেক ভিডিও আছে, আমি কি করতে পারি, ধরো আমাদের টোটাল ব্যাচে 100খানা ভিডিও হলো, তার মধ্যে দেখা গেল যে 10টা ভিডিও আমি ওল্ড ব্যাচ থেকে তুলে দিচ্ছি, কিন্তু আর 80টা বা 90টা ভিডিও তোমাদের নিউ থাকবে। এটা এরকমই হবে, ঠিক আছে? কারণ যদি কোনো মনে হয় আমার কোনো ভিডিও খুবই ভালো, যেমন ম্যাগনেটের একটা দুটো ভিডিও আছে দারুণ ভিডিও, আমি কি করেছি সেখানে আমি মানে বাস্তবে আমার হাত দিয়ে আমি উদাহরণ দিয়ে ওখানে বুঝিয়েছি ম্যাগনেট কীভাবে কাজ করে, ডাইরেকশান, তো সেই ভিডিওটা আমি তুলে দিয়ে দিতে পারি, এরকমভাবে করেছি, ঠিক আছে? কোর্সটাকে এভাবে ডিজাইন করা হচ্ছে। কোর্সটা সদ্য শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসে স্টার্ট হয়েছে। অলরেডি তোমাদের সায়েন্সের 12টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, ম্যাথ অতটা এগোয়নি, ম্যাথে তোমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তোমাদের সায়েন্স তোমাদের মোটামুটি আমরা এক্সপেক্ট করছি যে মে 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। ম্যাথ শেষ হতে তোমাদের জুন মাসের এন্ড লাগবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স করাতে গেলে 6 মাস টাইম লাগে, আমরা সেখানে মিনিমাম 3-4 মাসে শেষ করানোর কথা ভাবছি, সো বার্ডেনটা অনেক বেশি। তো প্রাইস আছে তোমাদের এই 1199 টাকার যে কোর্স, সেটা তোমাদের 799 আছে। তোমরা চাইলে অনলি সায়েন্সও নিতে পারো, সেটা ছাড় দিয়ে 499 তোমাদের করা আছে। যারা ওল্ড স্টুডেন্ট তারা কথা বলে নিও, তাদের জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। জানুয়ারি নয়, এই যে এটা আছে এটা এখন আর জানুয়ারিতে নেই, এটা তোমাদের মার্চ 2027 অবধি ভ্যালিডিটি, এবং এটা ফিক্সড ভ্যালিডিটি, কারণ আমরা আমাদের ব্যাচ চেঞ্জ করি, ঠিক আছে? আমাদের আগের ব্যাচটা নভেম্বর মাসে শেষ হয়েছে, তারপরে আমরা আবার নাইনের তো সিলেবাস চেঞ্জ হয়নি, নাইনেরও কিন্তু আমরা নিউ ভিডিও দিচ্ছি, ওল্ড ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? সরি, মানে টেনের কথা বলছি, 10-এর তো সিলেবাস চেঞ্জ হয়নি, 9-এর তো চেঞ্জ হয়েছে, তো 9-এর তো সিলেবাস মানে নতুন ভিডিও আসবেই, 10-এরও আমরা নতুন ভিডিওই দিচ্ছি, ওল্ড ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? তো এইভাবে আমাদের ক্লাসটা চলছে, এই জন্য আমাদের ফিক্সড ভ্যালিডিটি থাকে। আমরা পুরনো কোর্সকে বারবার বিক্রি করি না, বারবার সেল করা হয় না আমাদের পুরনো কোর্স। নতুন করে কোর্স তৈরি করে সেটা স্টুডেন্টরা যদি নেয়, তাহলে তখনই সেই কোর্সটাকে সেল রাখা হয়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাপার। ওই জন্য আমাদের কিন্তু ফিক্সড ভ্যালিডিটি থাকে, তুমি যেদিন থেকে নিচ্ছ সেদিন নয়, আমাদের ফিক্সড ভ্যালিডিটি হচ্ছে মার্চ 2027। আর মানে দেখো অনেক মাসই আছে, এপ্রিল শুরু হয়েছে, প্রায় 11 মাসের বেশি তুমি টাইম পাবে। তো এর মধ্যে চাকরি হয়ে যাওয়ার কথা, কারণ 3-4 মাসে 3-4টে ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে, ঠিক আছে? সো এর মধ্যে যদি তোমার চাকরি না হয় তাহলে খুব গন্ডগোলের ব্যাপার, তাহলে তোমার আরও প্রিপারেশান দরকার। 3-4 বছরের প্রস্তুতি করে এখন কোনো লাভ নেই, ধরতক্তা মারপেটের নীতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো যারা চাইছো এইভাবে পড়তে, ডিটেলসে ডিপ ডাউনে কনসেপচুয়ালি, তারা এই ব্যাচ নিতে পারো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 8670838797। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ডাইরেক্টলি, ঠিক আছে? 8670838797। চলো আমরা নেক্সট পরের যে চ্যাপ্টার আছে বা ওই যে তোমাদের প্যারা আছে সেটা পড়ে নেবো। দেখো ওই যে চ্যাপ্টার আছে, সরি ওই যে প্যারাগ্রাফ আছে ওই চ্যাপ্টারে 3 নম্বর যে প্যারাগ্রাফ, তাতে এই ছকটাকেই বাক্য আকারে লেখা আছে। আমি তোমাদের মেমোরি বুস্ট আপ করার জন্য ওটাকে ছক আকারে রেখেছি। ওখানে বলা আছে যে যখনই আমরা কোনো বল প্রয়োগের কথা বলি, তখন শুধুমাত্র বলের মানকেই আমরা দেখি তা কিন্তু নয়, মানের সাথে সাথে আমরা বলের দিককেও উল্লেখ করি। এটার কারণটা বলি, এর কারণ হচ্ছে বল কিন্তু একটা ভেক্টর রাশি। বল বা ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি হওয়ার জন্য বলের কিন্তু মান যেমন আছে, তেমন বলের কিন্তু দিকও আছে, বলের মান দিক উভয়ই আছে, ঠিক আছে? সো আমরা যখনই কোনো বলবো যে বল প্রয়োগ হচ্ছে, তখন আমাকে বলতে হবে বলটা নিচের দিকে না উপর দিকে প্রয়োগ হচ্ছে, বলটা উত্তর দিকে না দক্ষিণ দিকে প্রয়োগ হচ্ছে, বলটা ইস্ট না ওয়েস্টে প্রয়োগ হচ্ছে। ধরো তোমাকে কেউ বললো এই একটুখানি আমাকে ওই নুনের পাত্রটা এগিয়ে দাও তো, তুমি ধরো খেতে বসেছো, কোনো নেমন্তন্ন বাড়িতে গেছো, ঠিক আছে, নিমন্ত্রণ রক্ষা করতে, তো সেখানে তুমি একটা টেবিলে বসে আছো, ওই দিকে তোমার ভাই বসে আছে বা তোমার কাকা বসে আছে, তুমি এপিঠে এইদিকে টেবিলে এইদিকে বসে আছো, ঠিক আছে? তো নুনের একটা ছোটো তোমাদের দেওয়া থাকে, কৌটো দেওয়া থাকে, ওটা ওদিকে চলে গেছে, তুমি একটুখানি আঙুল দিয়ে টোকা মারলেই ওটা তোমার কাকার কাছে পৌঁছে যাবে। তুমি কাকা বলছে এই আমাকে একটু নুনের এটা একটু এগিয়ে দিত, ওটা অনেকটা দূরে রয়েছে, তো তুমি একটু টোকা মারলে ওটা চলে গেলো। তাহলে তুমি কোন দিকে দিচ্ছ? তুমি তোমার কাকার দিকে ওটাকে দিচ্ছ, যাতে কৌটোটা তোমার কাকার দিকে যায়, তুমি কিন্তু নিজের দিকে টানছো না। তাতে কাকা বলবে কী রে, আমি তোকে বললাম আমার দিকে দিতে, তুই তোর দিকে নিয়ে নিলি, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো যেমন আমাদের অফিসে আমরা কী করি, জল, আমাদের একটা ডেস্ক আছে,
তো ওখানে একটা জলের বোতল রাখা আছে, বোতলটা না কেমন জানো তো, বোতলের তলাটা পুরো ফ্ল্যাট, অদ্ভুত বোতলটা, আমি খুব বোতলটা এরকম দেখিনি। আমাদের যিনি হেড অ্যাডমিন আছেন উনি কিনে দিয়ে চলে গেছিলেন, উনি এখন ব্যাঙ্গালোরে পোস্টিং আছেন ব্যাংকের পিও হিসেবে, সো ওনার এখন আসার সময় হয় না। যাই হোক, তো কী হয়, ওইটা আমরা মানে মানে ঠেলে না ক্যারাম মতো খেলি, মানে এরকম ঠেলে দিলে ওদিকে চলে যায়, ঠেলে দিলে এদিকে চলে আসে, ব্যাপারটা এরকম। অনেক সময় জল চাইছে, ডেস্কের ওদিকে কেউ বসে আছে, আমাদের ঘরটা 15 ফুট মতো লম্বা, আমাদের যে ঘরে আমরা ক্লাস করাই, তো একটু ঠেলে দিলে ওটা ওই শশা করে ওদিকে চলে যায়। তাহলে এটা কী করছি, আমি এদিক থেকে ওদিকে ঠেলছি। এনসিআরটিও কিন্তু এরকম করে বাস্তব এক্সাম্পল দিয়ে তোমাদের পড়তে বলছে, যে ভাই বাস্তব এক্সাম্পল নাও, নিয়ে পড়ো। তো আমরা ঘর্ষণ বলে একটা বলের কথা পড়েছি, যেটাকে বলা হয় ইংলিশে ফ্রিকশন। মনে রাখবে, ফ্রিকশন বল গতির বিপরীতে কাজ করে। তোমার যদি গতি এদিকে হয়, ঠিক আছে, ফ্রিকশন অলওয়েজ কাজ করবে কোন দিকে, এইদিকে কাজ করবে। একটা এক্সাম্পল একটু আগে আমি দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের বলছিলাম যে তুমি যদি ঢালু রাস্তা দিয়ে নামছো এবং তুমি প্যাডেল করা বন্ধ করে দিলে, অর্থাৎ ফোর্স প্রয়োগ করা বন্ধ করে দিলে, তথাপি দেখবে সাইকেলটা চলমান অবস্থায় আছে। কিন্তু চিন্তা করো, সাইকেলটা কি অনন্তকাল ধরে চলমান অবস্থা থাকবে? না, সাইকেলটা কী হবে, আস্তে 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 সাইকেলের গতি কিন্তু কমতে থাকবে। সাইকেলের গতি এদিকে, কিন্তু সাইকেল কিন্তু গতি কমাচ্ছে। কেন কমাচ্ছে? সাইকেলের টায়ার তার মাটির সাথে ঘর্ষণরত অবস্থায় আছে ক্রমাগত। ফলে ঘর্ষণ বল অলওয়েজ মনে রাখবে তোমার যে গতি আছে তার বিপরীতে কাজ করে। এখানে পরিষ্কার লেখা আছে, এই কথাটাই এনসিআরটিতে লেখা আছে, অপোজিট টু মোশন। কোন দিকে কাজ করে? গতির বিপরীতে কাজ করে, ঠিক আছে। এবার তোমরা যদি বলো প্রত্যেক বার্সার আপনি ইংলিশটাকে বাংলা করে দিন, ওই ইংলিশটা খুলে, তাহলে কী হবে? কিছুই হবে না, শুধু টাইমটা নষ্ট হবে, আর কিছু না। তোমারও নষ্ট হবে, আমাদেরও নষ্ট হবে। তো ওই জন্য আমি এইটারও আমি তোমাদের ইংলিশ করে দেবো, নেক্সট থেকে আমি তোমাদের বাংলা স্লাইড করেই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে ওখান থেকেই তোলা হচ্ছে, এটা তোমাদের ভরসা রাখতে পারো। তো অপোজিট টু কি? অপোজিট টু হোয়াট? অপোজিট টু মোশন। এইভাবে তোমাদের পড়ানো হবে, যাতে শুধুমাত্র প্যারা নয়, ওই যে লাইন বাই লাইন একটা প্যারা ওখানেও আছে, আমিও তোমাদের প্যারা পড়াচ্ছি, তাহলে ভাই পড়তে আসার দরকার কি? কিছুদিন পরে ওই তো প্যারাগ্রাফ বাংলা বই কেউ দেবে, ভাই পড়ে নাও, মিটে যাবে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে গতির বিপরীতে কাজ করে, এই যে উদাহরণগুলো দিলাম, উদাহরণগুলো তোমার মাথায় ক্লিক করবে। নেক্সট হচ্ছে মহাকর্ষ বল। আমরা সবাই জানি মহাকর্ষ বল কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। আরে নিউটনও দেখেছিল যে আপেল নিচের দিকে পড়ে। তুমি যদি কোনো জিনিসকে ফেলে দাও, তাহলে সেটা নিচের দিকেই পড়বে, থোড়ি না উপর দিকে যাবে। তাহলে মহাকর্ষ বল কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডে কাজ করছে। তাহলে মহাকর্ষ বলের দিক আমরা উল্লেখ করছি, আমরা কখনোই বলি না মহাকর্ষ বল কাজ করছে, আমরা বলি পৃথিবীর কেন্দ্রের দিকে মহাকর্ষ বল কাজ করছে। অর্থাৎ এই যে দিক নির্দেশ করছে, দিকটা ইম্পর্টেন্ট। প্লবতা বল কোন দিকে কাজ করে? আপওয়ার্ডে কাজ করে, তরলের উপর দিকে। এই কারণেই তো একটা কাঠের ব্লক, যে কিনা তার ভারের চোটে, ঠিক আছে, ভার 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 কাকে বলা হয়? ওজন। যে বল দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ভারও কিন্তু নিচের দিকে ক্রিয়া করে। ভার কোন দিকে ক্রিয়া করে? ভার কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে নিচের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। সো এই ব্লকটার ভার আছে, আর এই ভারের বিপরীতে কে কাজ করছে? প্লবতা বল কাজ করছে। তো তরলের উপর দিকে, তরল উপর দিকে একটা থ্রাস্ট প্রয়োগ করে, THRUST, থ্রাস্ট প্রয়োগ করে। এই থ্রাস্টকে আমরা কি বলি? বায়ান্ট ফোর্স বা প্লবতা বল বলি, বায়ান্ট লেখা আছে। চৌম্বক বা স্থির তড়িৎ বল, আমরা দেখেছি যে ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করে, বা প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে, মানে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। কিন্তু একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কোনোদিনই আকর্ষণ করবে না। তার মানে সেম চার্জ কোনোদিন একে অপরকে আকর্ষণ করে না। এটা স্থির তড়িৎ বল দ্বারা এটা হয়। চৌম্বকের ক্ষেত্রেও দেখেছি যে উত্তর মেরুকে বিকর্ষণ করে, কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করতে পারে, মানে বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে। তাহলে কে কাকে আকর্ষণ করবে, মানে কে কাকে তার নিজের দিকে টানবে, আর কে কাকে তার নিজের দিক থেকে দূরে সরিয়ে দেবে, সেটা কিন্তু বল দ্বারাই স্থির হয়। আর কেন স্থির হয়? কারণ বলের কি আছে? মান তো আছেই বলের, তার সাথে সাথে বলের দিকও আছে, ঠিক আছে। তো এই এক্সাম্পলগুলো ওখানে আছে কি না, চলো একবার ওই প্যারাগ্রাফটা পড়ে জেনে নিই। কি বলা আছে দেখো, বলা আছে যে হোয়াইল লার্নিং অ্যাবাউট ফোর্স আর্লিয়ার, যখন আমরা ফোর্স সম্পর্কে আগে পড়ছিলাম, ডিড ইউ নোটিস, তুমি কি নোটিস করেছিলে দ্যাট whenever any type of force acting on an object was described, its direction is also be specified? তুমি কি এটা দেখেছো যে যখনই আমরা বল নিয়ে কথা বলি, তখন বলের মানের সাথে সাথে বা বলের নামটা বলার সাথে সাথে এটা বলি যে বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, তার মানে বলের মান এবং দিক উভয়ই উল্লেখ করতে হয়। আমরা বলতে পারি যে 6 নিউটন বল প্রয়োগ হচ্ছে, কিন্তু কোন দিকে সেটা আমাদের উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল, দ্য ফ্রেজেস ইউজড ওয়ার, কী ফ্রেজ ইউজ করা হয়েছিল? ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইটস মোশন, অর্থাৎ গতির বিপরীতে ফোর্স ফ্রিকশন কাজ করছে, একটু আগে বলেছি। লাইক পোলস অফ ম্যাগনেট রিপেলিং ইচ আদার অর আনলাইক পোলস অ্যাট্রাক্টিং ইচ আদার, যেমন লাইক পোলস মানে কি? একই টাইপের পোল, উত্তর মেরু একে অপরকে বিকর্ষণ করে। আনলাইক পোলস মানে বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। যেমন আমরা এটা দেখেছি যে লাইক চার্জেস রিপেলিং অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্টিং ইচ আদার, ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করবে। বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে,
একই চার্জ একে অপরকে বিকর্ষণ করে। ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওটাই ওখানে লেখা ছিল স্থির তড়িৎ বল, তাহলে এইটাই পড়ানো হচ্ছে। বায়ন ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড ইন অ্যান অবজেক্ট ডিউ টু আপওয়ার্ড ডাইরেকশন অন অ্যান অবজেক্ট প্লেসড ইন ইট, অর্থাৎ তরলের মধ্যে কোনো বস্তুকে রাখলে প্লবতা বল মানে বায়ন ফোর্স উপর দিকে কাজ করে, যে কারণে বস্তু ভেসে থাকে। ঠিক আছে। আর্থ অ্যাট্রাক্টিং অবজেক্ট টুয়ার্ডস ইটসেলফ ডিউ টু গ্র্যাভিটেশন ফোর্স, মহাকর্ষ বল মাধ্যাকর্ষণ বলের জন্যই কিন্তু পৃথিবী কেন্দ্রের দিকে, কোন দিকে, দিকে উল্লেখ করছি, কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে সব কিছুই আমরা বলছি কিসের কারণে, আমরা কিন্তু বলছি দিক উল্লেখ করে। তাহলে এখানে কি বলছে, ফোর্স ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ফর উইচ উই নিড টু স্পেসিফাই ডাইরেকশন অ্যালং উইথ ম্যাগনিটিউড। একটু আগে বলেছি ফোর্স হচ্ছে সেই ভৌত রাশি যে রাশিতে আমরা মান এবং দিক উভয় উল্লেখ করে থাকি, ওখানে একটু আগে বলেছি। ঠিক আছে। এবং ইউনিট জাস্ট লাইক ফর আদার কোয়ান্টিটিস, অন্য অনেক কোয়ান্টিটির ক্ষেত্রে এটা আমরা করি, যেমন পজিশান, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমরা গতি, ত্বরণ, মন্দন এদের ক্ষেত্রেও এটা যখন ভেক্টর রাশি পাবো সেই জায়গাতে আমরা মান এবং দিক দুটোকেই উল্লেখ করি, এটাই বলা হয়েছে এখানে বেসিক্যালি। ঠিক আছে। এসআই ইউনিট অফ নিউটন, চলো এটা নিয়ে আমাদের আরেকটা কী আছে, স্লাইড আছে। হ্যাঁ, যেটা বলছিলাম ফোর্সের যে এসআই ইউনিট সেটা কি, সেটা হচ্ছে নিউটন, আমরা সবাই জানি। ঠিক আছে। ফোর্সের এসআই একক কি, নিউটন। আর সিজিএস একক কি, ডাইন। সিজিএস একক হচ্ছে ডাইন, DYNE। সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে ডাইন। ঠিক আছে। ফোর্সের এসআই একক কি, নিউটন। দেখো নিউটনের সংজ্ঞা ওখানে বলা নেই, বাট আমি তোমাদের বলে দিতে পারি, ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। ফোর্স ইকুয়াল টু কি, এম ইন্টু এ, মানে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর, ভালো করে বুঝবে, 1 কেজি ভরের, কারণ এখানে এম আছে, মাস আছে, সে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে বা যে পরিমাণ বল প্রয়োগ করলে, যে পরিমাণ বল প্রয়োগ করলে, ঠিক আছে, দেখবে তো অন্য টিচার যারা পড়াচ্ছেন, যেহেতু বইতে নেই, তারা এই সংজ্ঞাটা তোমাকে দেন কি না, তাহলে বুঝবে তার সায়েন্টিফিক নলেজ আছে, তার সায়েন্সের বেস আছে। 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, যে পরিমাণ বল প্রয়োগ করলে কী হচ্ছে, ওই বস্তুর ত্বরণ, কারণ এখানে দেখো মাসের সাথে এ লেখা আছে, মানে ভর ইন্টু ত্বরণ কথাটা আছে, তার মানে আমার সংজ্ঞাতেও ভর আর ত্বরণ আসবে। ওই বস্তুর কী হচ্ছে, ত্বরণ, ওই বস্তুর ত্বরণ তুমি কি করছো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে দিচ্ছ, সেকেন্ড স্কোয়ার হয়, সেই পরিমাণ বলকেই আমরা কি বলছি, নিউটন। ঠিক আছে। এই যে পরিমাণ বল, ওই পরিমাণ বলকে আমরা কি বলছি, 1 নিউটন। ওই পরিমাণ বলকে আমরা কি বলছি, 1 নিউটন। এটা 1 ওই পরিমাণ বলকে আমরা কি বলছি, 1 নিউটন। নিউটন লেখা হয় কী করে জানো, যখন নিউটন লেখা হয়, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, তখন নিউটন কথাটা তো NEWTON, যেমন এখানে বড় হাতে করে দিয়েছে, এটা ঠিক নয়, নিউটন অলওয়েজ ছোটো হাতে লেখা হয়, কিন্তু এর সিম্বলটা N বড় হাতে লেখা হয়। মানে আমরা যদি বলি এখানে 6 নিউটন বল নিচের দিকে প্রয়োগ হচ্ছে, তাহলে যখন 6 নিউটন লিখবো তখন 6 নিউটন লিখবো, ইংলিশে এটাকে আমরা লিখবো 6 নিউটন, এইভাবে লিখি। আইদার সিম্বল দিয়ে লেখো তাহলে 6 Nও বড় হাতের, অথবা তুমি ভাষায় লেখো 6 নিউটন। যদিও তুমি যখন বাংলা লিখছো তখন N বড় হাতে ছোটো হাতে ম্যাটার করছে না, কিন্তু সিম্বল লেখার সময় অলওয়েজ N বড় হাতের হতে হবে। এরকম ছোটো ছোটো জিনিস দিয়ে ওরিয়েল আগেরবার প্রশ্ন দিয়েছে, সেই জন্য আমি তোমাদের পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে করাচ্ছি, এবং এটা NCERT নতুন যে বই তোমাদের বললাম ওতে এই কথাটা উল্লেখ আছে যে নিউটনকে কী করে লেখা হয়। 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, 1 কেজি ভরের একটা বস্তু নিচ্ছ, মানে ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। আর ত্বরণ কতটা দিচ্ছ, ত্বরণ দিচ্ছ তুমি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তবে যে পরিমাণ ফোর্স এখানে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 1 নিউটন, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কোন দিকে সেটা উল্লেখ করতে হবে ডেফিনেটলি, সামনের দিকে বললে সামনের দিকে, পিছন দিকে বললে পিছন দিকে, আমি এখানে উল্লেখ করিনি, নর্মাল তোমাদের সংজ্ঞাটা বললাম। ওকে, চলো নেক্সট স্লাইড। এই যে আমি তোমাদের যেভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনকে ভেঙে একটা স্লাইড তৈরি করে পড়াচ্ছি, এটাকে বলা হয় পিক্টোগ্রাফি সেন্সে পড়া। এইভাবে পড়াশোনা করলে কী হয়, ব্যাপারটা মনে থাকে। এই যে আমি, ভালো করে ভাবো, আমি তো NCERT পড়িনি, তুমি যদি NCERT না পড়ে বলো আমাকে বল পড়াতে, আমি ইজিলি পড়িয়ে দেবো, কেন, কারণ আমার 11-12 বল আমি পড়ে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো সেই জন্য তোমাদের বলছি বারবার, যে পড়েছে তার ওসব NCERT পড়া দরকার মানে, তার বেসিক ক্লিয়ার আছে রে ভাই। আমেরিকাতে যখন পড়ানো তখন কি NCERT পড়ানো হয় না, তাহলে তো ওখানকার স্টুডেন্টরা কি মূর্খ, তা নয়। বেসিক্যালি কি তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হয়, ফিজিক্স কেমিস্ট্রিতে ব্যাপারটা এরকমই হয়, ঠিক আছে। তো দেখো আমরা একটু আগে যেটা বললাম, বল হচ্ছে একটা অদৃশ্য ভৌত রাশি, ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি। বল হচ্ছে একটা অদৃশ্য ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। যে কোয়ান্টিটি কী হয়, বস্তুর ওপর ক্রিয়া করে, একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, কারণ এর মানও আছে
এর দিকও আছে। এবং ক্রিয়া করার ফলে কী কী জিনিস চেঞ্জ করতে পারে, অবস্থা পরিবর্তন করতে পারে, বেগ এবং আকার পরিবর্তন করতে পারে, বেগের ডাইরেকশনও পরিবর্তন করতে পারে, শুধু মান নয়, বেগের মান যেমন পরিবর্তন করতে পারে, বেগের দিকও পরিবর্তন করতে পারে, কারণ এই বলের মতো বেগও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, সো বলের উপস্থিতি কেবল তার প্রভাব দ্বারাই কিন্তু প্রমাণ করা যায়। যেটা ওখানে বলা ছিল তার এটা শর্ট জিস্ট আমি এখানে রেখেছি। ঠিক আছে, চলো এই চ্যাপ্টারটা টোটাল আমি তোমাদের চেষ্টা করব 2টো ভিডিওতে কমপ্লিট করা, যদি না পারি তো 3টে ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো লব্ধি বল বা ভেক্টরের যোগ বিয়োগ কী করে হয় দেখো। যখন দুটো বল একই দিকে কাজ করে, ধরো এই বলটাও, ধরো এখানে একটা 2 নিউটন ফোর্স আছে যে কাজ করছে তোমার রাইট সাইডের দিকে, এটা রাইট সাইড, তো রাইট সাইডের দিকে কাজ করছে। ঠিক আছে, তুমি এর সাথে আরেকটা বল যোগ করে দিলে যেটা হয়তো তোমার 4 নিউটন, কত 4 নিউটন, এবং এটাও তোমাদের রাইট সাইডের দিকে কাজ করছে, তখন ওভারঅল বল কী হবে, ওভারঅল বল হয়ে যাবে 2 + 4 6 নিউটন। অর্থাৎ যখন দুটো বলের ডাইরেকশান এক কিন্তু ম্যাগনিটিউড আলাদা, তখন দুটো বলের ওভারঅল বলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কী করি, দুটো বলকে আমরা ডাইরেক্ট যোগ করে দিতে পারি। ঠিক আছে, এবার দেখা গেল যেমন এই কোশ্চেন্সটা দেখো, এই যে এইটাই দেখো, উদাহরণ নম্বর 1-এ দেখো, এখানে দেখো এ ব্যক্তি এরা 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 টানছে এদিকে 10 নিউটন বল দ্বারা, আর এরা টানছে এদিকে 6 নিউটন বল দ্বারা। ভালো করে বুঝবে, এরা টানছে এদিকে 10 নিউটন বল দ্বারা, আর এরা টানছে এদিকে 6 নিউটন বল দ্বারা। তাহলে খেয়াল করে দেখো, এদিকে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, এদিকে 6 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তার মানে বলের বিপরীতমুখী আছে। এখানে কী ছিল, এখানে ডাইরেকশান এক ছিল, সেম ছিল। যেমন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রটা দেখো, এক্ষেত্রে কী হচ্ছে যে এই ছবিটা দেখো না, এখানে আরেকটা লোককে তুমি অ্যাড করে নিতে পারো। ধরো আরেকজন লোক আছে, ঠিক আছে, সেও কী করছে, সেইভাবে এটাকে ঠেলার চেষ্টা করছে। ঠিক আছে, এর পিছনে ঠেলার চেষ্টা করছে। ঠিক আছে, আঁকলাম তো অদ্ভুত, তো মনে হচ্ছে একজন পিঠে একজন। যাই হোক, এখানে দুজন লোক আছে, লোক নম্বর এ, লোক নম্বর 2, তো এরা দুজন মিলে ঠেলছে। এও ঠেলছে 10 নিউটন বল দিয়ে, এ ঠেলছে 6 নিউটন বল দিয়ে। তাহলে ওভারঅল বল কী হবে, 16 নিউটন হবে, কারণ কি এটা একই দিকে প্রযুক্ত হচ্ছে, একই দিকে, দিক একই দিকে, মান আলাদা। মান চাইলে আলাদাও হতে পারে, একও হতে পারে, এও 10 নিউটন এর 10 নিউটন হতে পারে, একই দিকে হলে যোগ হয়ে যাবে। মান আলাদা বা মান এক, যা খুশি হতে পারে, এক্ষেত্রে কিছু যায় আসে না, কিন্তু দিকটা একই দিকে হতে হবে। তখনই কী করি, আমরা ডাইরেক্ট যোগ করে দিই ওভারঅল পাওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কী হচ্ছে, একই দিকে নয়, আলাদা দিকে, বিপরীত দিকে, আলাদা দিক বা বিপরীত দিক বলতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি বিপরীতে, বিপরীত দিকে, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে মান আলাদা যদি হয়, তাহলে দুটো কেস হয় এখানে। মান যদি আলাদা হয়, ঠিক আছে, তাহলে যেদিকে বেশি মান আছে, পয়েন্ট টু বি নোটেড, যেদিকে বেশি মান আছে ব্লক সেই দিকে সরবে। ঠিক আছে, যেদিকে বেশি মান আছে, এবং ওভারঅল নেট ফোর্স কী হবে, যে দুটো মান আছে এখানে 10 আর 6, তো 10 থেকে 6 বাদ যাবে। কারণ কেন বাদ যাবে, কারণ এরা বিপরীত দিকে কাজ করছে, ফলে এদের কোনোদিন যোগ হবে না। মানে এই দুটো বল একই দিকে কাজ করলে দুটো বল একসাথে কাজ করছে হবে, তখন যোগ হবে। কিন্তু যেহেতু দুটো বল বিপরীতে কাজ করছে, যখন এ ওর বিপরীতে কাজ করছে, ফলে ওভারঅল নেট ফোর্স হবে 4 নিউটন। এবং কোন দিকে হবে, যেদিকে 10 নিউটন আছে সেই দিকে এই 4 নিউটন বল প্রযুক্ত হবে। ওভারঅল ফোর্স 4 নিউটন হয়ে যাবে, বিয়োগ টিয়োগ করার পরে যেটুকু বেঁচে থাকবে সেটা 4 নিউটন। প্রয়োগ হবে কোন দিকে, যেদিকে বেশি বড় বল আছে সেই দিকে প্রয়োগ হবে। বড় বল কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেই এদিকে 4 নিউটন বল কাজ করবে। তো বিপরীত দিকে কিন্তু মান আলাদা, তখন কেসটা এরকম হয়। এটা কেস নম্বর 1। আরেকটা কেস আছে যেটা হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে, বিপরীত দিকে কিন্তু মান এক, বিপরীতে কিন্তু মান এক, বিপরীতে কিন্তু মান সেম। তখন কী হবে, ধরো এও 10 নিউটন বল দ্বারা এদিকে টানছে, এও 10 নিউটন বল দ্বারা এদিকে টানছে, তখন কী হবে, দুটো বল একে অপরকে ক্যান্সেল করে ওভারঅল ফোর্স আসবে 0 নিউটন। তখন এই ব্লক স্থির অবস্থায় থাকবে। ব্লক BLOCK, ব্লক, কাঠের যে ব্লক এখানে দেখা যাচ্ছে, ব্লক তখন স্থির অবস্থায় থাকবে, কোনো দিকে যাবে না। ঠিক আছে, সে দুটো কেস হয়, বিপরীতে কিন্তু মান আলাদা তখন এই কেস হবে, বিপরীতে কিন্তু মান এক তখন এই কেস হবে। আর একই দিকে কিন্তু মান আলাদা বা এক, কিছু যায় আসে না, ডাইরেক্ট যোগ হবে, কিছু হবে না, ডাইরেক্ট কী হবে, যোগ হবে। আর একই দিকে মানে যেদিকে ঠেলছে দুটো বলই যোগ হওয়ার পরে সেই দিকেই কাজ করবে, কারণ দুটো বল একসাথে যৌথ অবস্থা ওই একই দিকে কাজ করছে। বোঝাতে পারলাম? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, চলো নেক্সট। আবারও বলবো, যারা চাইছো পেড কোর্স নিতে, ফর পেড কোর্স তোমরা এই নাম্বারে কল করতে পারো, 8670838797। সমস্ত চ্যাপ্টার তোমাদের এইভাবে ডিপ ডাউন করে পড়ানো হবে। ঠিক আছে, ফর পেড কোর্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, 8670838797। কলও করতে পারো। আসলে এত বেশি কল আসছে যে অনেকের কল স্কিপ হয়ে যাচ্ছে, কারণ দেখো যখন আমরা একজনের সঙ্গে কথা বলছি তখন দেখো 3-4টে কল এলো,
ফলে তারপরে আর কল ব্যাক করার মতো আমাদের পজিশন থাকে না, কারণ এই স্লাইড তৈরি করা বুঝতেই পারছো তোমাদের জন্যই বিজি, ব্যাপারটা আর কিছু নয়, ঠিক আছে। তো যাই হোক, তোমরা হোয়াটসঅ্যাপ করলে বেটার হয়, কল করলেও ধরাও হচ্ছে না তা নয়। তো 8670838797। তো দেখো এখানে আমরা বলের ম্যাট্রিক্সটাকে পড়বো। দেখো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর চিত্র। ভেক্টর এরকমভাবে ওখানে এনসিআরটিতে গিভেন নেই, এনসিআরটিতে প্যারা করে লেখা আছে, আমি বললাম তোমাদের পিক্টোগ্রাফি সেন্সে পড়াচ্ছি। সেটা হচ্ছে যে যখনই দেখবে যে দুটো বল একে অপরের বিপরীতে কাজ করছে এবং দুটো বলের মান আলাদা, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বলবে, বুঝবে, দুটো বল একে অপরের বিপরীতে, এক জিনিস কী হবে, একটা হবে বিপরীতে কাজ করবে, বিপরীত, ঠিক আছে। বানান তো আমি লিখছি অদ্ভুত অদ্ভুত বানান লিখছি, ঠিক আছে, আমি এরকম বানানের দশা আমার কেন হয়েছে কে জানে, ঠিক আছে। তো বিপরীত এক, দুই হচ্ছে তাদের মান এক, দুটো বল একে অপরের বিপরীতে কাজ করবে কিন্তু তাদের মান এক, তখন আমরা তাকে বলবো ব্যালেন্স ফোর্স। যখন এর মান 10 নিউটন হবে, এর মানও 10 নিউটন হবে, তখন লব্ধ বল বা নেট ফোর্স কী হবে, 0 হয়ে যাবে, কারণ এ ব্যাটাকে ক্যান্সেল করে দেবে, তখন ইকুয়াল হয়ে যাবে, সো 0 হবে। তখন বস্তু কী হবে, বস্তু কি এগোবে, স্থির বস্তুর উপর কী প্রভাব পড়বে, ওই যে কাঠের ব্লক ছিল, ওই কাঠের ব্লকটা কি নড়বে, তুমি এদিকেও 10 নিউটন বল প্রয়োগ করছো, এদিকেও 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এই কাঠের ব্লকটা এগোবে না, কারণ নেট ফোর্স তো কি 0, সো স্থির বস্তু স্থিরই থাকবে, এই কথাই লেখা আছে, ওখানেও তাই লেখা আছে। এবার দেখো গতিশীল বস্তুর উপর কী হবে, একই বেগে চলতে থাকবে, ইভেন একই বেগে সরল রেখায় চলতে থাকবে, পয়েন্ট টু বি নোটেড, একই বেগে সরল রেখায় চলতে থাকবে, এইটা এনসিআরটিতে উল্লেখ নেই কেন আমি জানি না। ইট উইল কন্টিনিউ ইটস মোশন ইন আ স্ট্রেট লাইন ইন সেম ম্যাগনিটিউড, উইথ সেম ম্যাগনিটিউড, একই ম্যাগনিটিউডে এটা সরল রেখায় চলতে থাকবে, ঠিক আছে। গতিশীল স্থির বস্তুর কী প্রভাব পড়বে, স্থিরই থাকবে। গতিশীল বস্তুর কী প্রভাব পড়বে, গতিশীল থাকবে তো বটেই, অবস্থা পরিবর্তন হবে না, সোজা কথা বলতে মনে রাখবে, ব্যালেন্স ফোর্স অবস্থার পরিবর্তন ঘটায় না, অবস্থা পরিবর্তন হবে না ব্যালেন্স ফোর্সে, যে বস্তু যেমন আছে তেমনই থাকবে, তার মানে স্থির বস্তু স্থির অবস্থা থাকবে, গতিশীল বস্তু যেভাবে চলছে ঠিক সেমভাবে চলবে, ঠিক আছে। কিন্তু যদি ভারসাম্যহীন বল প্রয়োগ করা হয় কখন, এটাও একে অপরের বিপরীতে প্রয়োগ করা হয়, পয়েন্ট টু বি নোটেড, একে অপরের দিকে নয়, বিপরীতে, বিপরীতে প্রয়োগ করা হয় প্রথম কথা। এবং ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড হচ্ছে আলাদা, ঠিক আছে, ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউডটা আলাদা। তো ব্যালেন্সড ফোর্সে ম্যাগনিটিউড এক, বিপরীতে প্রয়োগ করা হয়, এখানে বিপরীতে প্রয়োগ করা হয়, ম্যাগনিটিউড আলাদা, ঠিক আছে। তো এক্ষেত্রে ধরো একটা বল তোমাদের 10 নিউটন প্রয়োগ করা হচ্ছে, একটা বল প্রয়োগ করা হচ্ছে 2 নিউটন, এই বলটা এদিকে প্রযুক্ত হচ্ছে, দেখতেই পাচ্ছ আশা করি, আর এই বলটা প্রযুক্ত হচ্ছে এদিকে, তাহলে নেট ফোর্স কিন্তু শূন্য হবে না, কারণ এই দুটোর বিয়োগফল হয়ে যাবে তখন নেট ফোর্স, যেমন এখানে 10 - 2, নেট ফোর্স হবে তখন 8 নিউটন, ঠিক আছে। এবং কোন দিকে এই বল প্রযুক্ত হবে, শূন্য হবে না, শূন্যর থেকে মনে রাখবে নেট ফোর্স, আনব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে নেট ফোর্স হবে গ্রেটার দ্যান 0, নন জিরো বা গ্রেটার দ্যান 0, নন জিরো তো বটেই, ইভেন গ্রেটার দ্যান 0 হয়, এটা কি হয়, গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে। তোমরা বলবে স্যার নেগেটিভ না পজিটিভ, যখন নেগেটিভ হয় তখন কি শূন্যর থেকে কম হয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, নেগেটিভ বোঝায় যেদিকে তুমি করতে চাইছো তার অপোজিট দিকে যাচ্ছে, এটা বোঝানোর জন্য নেগেটিভ হয়, এখানে নেগেটিভ মানে ওই সংখ্যা তত্ত্বের নেগেটিভ নয়, -2 হচ্ছে 0 থেকে ছোটো, ব্যাপারটা তা নয়, এখানে এখানে যদি -2 আসে, যেমন এখানে 8 এসছে, যদি মাইনাস বলো, মাইনাস শব্দের অর্থ হবে এখানে যেটা, সেটা হচ্ছে যে যেদিকে তুমি চাইছো তার বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, এইটা মানে বোঝাবে। তো 8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে মানে নট জিরো, নন জিরো হবে। এবং কোন দিকে, স্থির বস্তুর ওপর কী প্রভাব পড়বে, স্থির বস্তু বৃহত্তর বলের দিকে চলতে শুরু করবে, তার মানে 8 নিউটন বল কোন দিকে প্রযুক্ত হবে, 10 নিউটন বল যেদিকে প্রযুক্ত হচ্ছিল, মানে এই দিকে, অর্থাৎ লেফট সাইডের দিকে প্রযুক্ত হবে, দেখো 10 নিউটন বল লেফট সাইডের দিকে আর 2 নিউটন বল রাইট সাইডের দিকে প্রযুক্ত হচ্ছিল, এক্ষেত্রে কী হবে, 10 নিউটন বল লেফটের দিকে যাচ্ছে, তো নেট ফোর্স ও নেট এই বড় বলের দিকে যাবে, মানে বৃহত্তর বলের দিকে স্থির বস্তু চলতে শুরু করবে। গতিশীল বস্তুর উপর কী প্রভাব পড়বে, বেগ বা দিক পরিবর্তন হবে, মানে বেগ বৃদ্ধি হবে, মানে আইদার ত্বরণ হবে, ঠিক আছে, আর যদি বল হ্রাস পায় তো মন্দন হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, অথবা কী হবে, দিক পরিবর্তন হবে, দিক আইদার মান পরিবর্তন হবে, ঠিক আছে, অথবা কী পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে, এটা এখানে এক্স্যাক্টলি তোমাদের বলা রয়েছে, অর্থাৎ স্থির বস্তু আর একই বেগে সরলরেখায় চলবে না, তার মানে এই জায়গায় কী হয়, এই জায়গায় অবস্থা পরিবর্তন হলো ভাই, অবস্থার পরিবর্তন হলো ভাই, অবস্থার পরিবর্তন, গতিশীল বস্তু আরও গতিশীল হতে পারে, বা গতিশীল বস্তুর গতি কমে যেতে পারে, গতিশীল বস্তু উত্তর দিকে যাচ্ছে দক্ষিণ দিকে যেতে পারে, এরকম কিছু হতে পারে, স্থির বস্তু চলতে শুরু করতে পারে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ডেফিনেটলি হবে, ঠিক আছে, বোঝাতে পারছি, ইয়েস আর নো বলো। তো এইভাবে কিন্তু ধরে তোমাদের পড়ানো হবে। আজকে তোমাদের ভিডিওটা এই অবধি থাকছে, নেক্সট ভিডিওতে আমি স্প্রিং ব্যালেন্স নিয়ে আলোচনা করবো, স্প্রিং ব্যালেন্স নিয়ে ছোট্ট একটা প্যারা দেওয়া আছে,
এবং তোমাদের ইলেক্ট্রোমিটার এবং মিলি নিউটন এবং ইলেক্ট্রো নিউটন নিয়ে যে তোমাদের ফোর্স আছে সেই ফোর্স নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। চেষ্টা করবো এটাকে কমপ্লিট করা, এটা বিশাল বড় ভিডিও, বাট আমি এটাকে এই পর্যন্ত আজকে পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা আগে ভিডিওটা ভালো লাগছে কিনা, কেমন তোমাদের রেসপন্স আসবে সেটা দেখবো, দেখার পরে আমি ফ্রি ভিডিও ইউটিউবে দেবো, কারণ তাকে স্লাইড তৈরি করতে প্রচুর সময় লাগে। পেডেও স্লাইড তৈরি করছি, ফ্রিতেও করবো, করার পর তোমাদের পড়াবো, তারপর যদি রেসপন্স না আছে তাহলে করানোর কোনো মানে হয় না। আমি স্ট্রেটভাবে বলি, ঠিক আছে? সো রেসপন্স কেমন সেটা দেখার পরেই আমি তোমাদের নেক্সট ভিডিও আনবো। তো 8670838797 এতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পেড কোর্সের জন্য। আর এই ভিডিওটাকে একটু শেয়ার করো যাতে রেসপন্স ভালো আসে, যাতে তোমরা এরকম ভিডিও, এরকম ডিপ ডাউন ভিডিও মানে তোমাদের যেরকমভাবে পড়াচ্ছে এটা যেন তোমরা আবার পেতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এর পিডিএফ তোমাদের আমাদের টেলিগ্রাম আছে, তো টেলিগ্রামে আমি তোমাদের পিডিএফ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পিডিএফ আমি এই ভিডিও দিয়ে দেবো, কালকের দিকে চলে আসবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।